আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ড ইউনূসের বিচার শুরু। মুখ খুলতে শুরু করেছেন রাষ্ট্রপতি। অবশেষে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হতে চলেছে। জানিয়ে দিব, ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে টানাপোড়েন শুরু হয়েছে তা ক্রমেই আরও গভীর ও বহুমাত্রিক রূপ নিচ্ছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ড মুহাম্মদ ইউনূসের বিচার শুরুর ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রাষ্ট্রপতির বক্তব্যে ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের প্রসঙ্গ উঠে আসায় বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঘটনাকে অনেকেই দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। ড মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন তুলেছে। সমালোচকরা মনে করছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিকে বিচারের আওতায় আনার মাধ্যমে রাষ্ট্রের আইনি অবস্থান বিশ্ব দরবারে নতুন করে আলোচিত হবে। এই প্রসঙ্গে বলা হচ্ছে, ইউনূসের বিরুদ্ধে অভিযোগ এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করা জরুরি। সমর্থক ও বিরোধীদের বক্তব্যে স্পষ্ট যে এই ইস্যুটি কেবল একজন ব্যক্তিকে ঘিরে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে দেশের রাজনৈতিক ইতিহাস, ক্ষমতার পালাবদল এবং রাষ্ট্রের আইনগত অবস্থানের প্রশ্ন জড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা জোরদার হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পরপরই দেশের অন্তত ২০টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খোলা বা ভেঙে কর্মীদের অফিসে প্রবেশের ঘটনাগুলো সামনে এসেছে। কোথাও কোথাও বিএনপির স্থানীয় নেতৃত্বের উপস্থিতির কথাও উল্লেখ করা হচ্ছে। এই ঘটনাগুলো রাজনৈতিক মহলের নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। একদিকে জামায়াত ও এনসিপি জোট বিএনপির এই ভূমিকার সমালোচনা করে বলছে, এটি জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের সিদ্ধান্ত। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ এই ঘটনাকে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে দেখছে। বিএনপি সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেসব নেতাকর্মী আটক রয়েছেন তাদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের জামিন পাওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। জামায়াত ও তাদের মিত্ররা এই পদক্ষেপকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিচ্ছে। তাদের মতে, যারা অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত ছিলেন তাদের এভাবে মুক্তি দেওয়া হলে বিপ্লব পরবর্তী রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন উঠে আসে। এই ঘটনা প্রবাহের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে সমন্বয়ক ইব্রাহিমের উপর রাত আনুমানিক ৯টার দিকে আকস্মিক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বোরকা পরা কয়েকজন ব্যক্তি এসে তার উপর হামলা চালিয়ে দ্রুত সরে যায় বলে জানানো হয়েছে। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নতুন করে সামনে এসেছে। অনেকেই বলছেন, ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার আশঙ্কা আগেই করা হয়েছিল এবং এই ঘটনা সেই আশঙ্কাকেই বাস্তব রূপ দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হল পাশার দান উল্টে যাওয়া প্রসঙ্গ। অতীতে অন্য দলগুলোর ক্ষেত্রে রাজনৈতিক ভাগ্য বদলালেও আওয়ামী লীগের ক্ষেত্রে তা কেন ঘটবে না, এই প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, রাজনীতিতে স্থায়ী বলে কিছু নেই। ইতিহাসে বারবার দেখা গেছে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণও বদলে যায়। এই বাস্তবতাকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা বিশ্লেষণ হচ্ছে। রাষ্ট্রপতির বক্তব্যে ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ স্বীকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও গভীর হয়েছে। একদিকে এটিকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে বিরোধী মতামত থেকে বলা হচ্ছে আইনি প্রক্রিয়ার আগে কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে আখ্যা দেওয়া উচিত নয়। এই দ্বন্দ্বের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জোরালো হচ্ছে। এই পুরো পরিস্থিতিতে বিএনপি সরকারের ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো তুলে নেওয়া, জেল থেকে মুক্তি দেওয়া এবং দলীয় কার্যালয় খোলার ঘটনাগুলোকে কেউ কেউ রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখছেন। আবার জামায়াত ও এনসিপি জোটের অভিযোগ অনুযায়ী এটি জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক একটি পদক্ষেপ। তাদের মতে, বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের আশা করা হয়েছিল, এই সিদ্ধান্তগুলো সেই প্রত্যাশার
প্রতিষ্ঠার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ মনে করছে নির্বাচনে তাদের সমর্থকদের বড় একটি অংশ ভোট বর্জন করলেও পরবর্তী সময়ে বিএনপির এই সিদ্ধান্তগুলো এক ধরনের কৃতজ্ঞতার প্রকাশ। এই ব্যাখ্যা রাজনৈতিক বাস্তবতার আরেকটি দিক তুলে ধরে, যেখানে দলীয় স্বার্থ ও রাজনৈতিক হিসেব নিকাশ একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ড. মুহাম্মদ ইউনূসের বিচার শুরুর প্রসঙ্গ, আওয়ামী লীগের কার্যালয় খোলা ও নেতাকর্মীদের জামিনে মুক্তি, মুহাম্মদপুরে হামলার ঘটনা এবং বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত ও এনসিপি জোটের অভিযোগ সবকিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উত্তেজনা একসঙ্গে বিরাজ করছে। ইতিহাস বারবার দেখিয়েছে, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলে যায়। বর্তমান প্রেক্ষাপটে সেই সমীকরণ কোন দিকে মোড় নেবে তা নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যক্রম। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব মামলা দায়ের হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং আইনের শাসন নিশ্চিত হয়, এই লক্ষ্যকে সামনে রেখেই পুলিশকে মামলাগুলো পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা 11:30 থেকে 2:30 পর্যন্ত চলা ওই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলা সুবিধাবাদী মহল করেছে। ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে মামলা হওয়ার অভিযোগ উঠেছে। এসব মামলার সত্যতা যাচাই করে পুলিশ সরকারকে প্রতিবেদন দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষার নামে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে, এটা সরকার নিশ্চিত করতে চায়। তিনি স্পষ্ট করে দেন, মামলাগুলো পুনরায় খতিয়ে দেখে নিরপরাধ ব্যক্তিরা যেন আইনি হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়েও কোনো শিথিলতা দেখানো হবে না বলে জানান তিনি। বৈঠকে আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিডিআর বিদ্রোহের ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই ঘটনার তদন্ত পুনরায় করা হবে। তিনি বলেন, জাতির জন্য গুরুত্বপূর্ণ এই ঘটনার সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও পেশাদার তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে দায়িত্বহীনতা বা অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 3 মেয়াদে দেওয়া অস্ত্রের লাইসেন্সও যাচাই বাছাই করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা লাইসেন্স পেয়েছেন, তারা যোগ্য ছিলেন কিনা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা সবকিছু খতিয়ে দেখা হবে। রাজনৈতিক বা অপরাধমূলক উদ্দেশ্যে যেসব লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো বাতিল করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে অবৈধ অস্ত্র ও অপব্যবহারের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রণালয়। পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের বিষয়ে কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে রাজনৈতিক চাপ বা প্রভাব সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করলে সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের কাজেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। হয়রানির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ওসি ও এসপি পদায়নের লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের চেইন অফ কমান্ড বজায় রাখা অত্যন্ত জরুরি। পদায়নে যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এলোমেলো বা অপ্রাসঙ্গিক পদ্ধতিতে পদায়নের ফলে প্রশাসনিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়, এমন ধারণা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশে জনবল সংকটের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে 2701টি কনস্টেবল পদ শূন্য রয়েছে জানিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। পাশাপাশি 2006 সালে চাকরি হারানো 630 পুলিশ সদস্যকে পুনর্বহাল করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। এক্ষেত্রে যাচাই বাছাই করে যোগ্যদের পুনর্বহাল করা হবে বলে জানান তিনি। কনস্টেবল নিয়োগে স্থায়ী ঠিকানা জালিয়াতির অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। নাগরিক ভোগান্তি কমাতে পাসপোর্ট প্রক্রিয়ায় নতুন উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দলিল লেখকদের মতো নিবন্ধিত সহায়তাকারী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যারা নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় সহায়তা করবেন। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে এই ব্যবস্থা চালু হবে। এতে দালাল চক্রের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ সহজে সেবা পাবে বলে আশা করা হচ্ছে। মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতার বিষয়ে শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়ক অবরোধ করে দাবি আদায় করা যাবে না বলেও তিনি সতর্ক করেন। বৈধ দাবি বৈধ পথেই উপস্থাপন করতে হবে, এটাই সরকারের অবস্থান।
একটি দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকার প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে এবং প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই প্রশাসনিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া।